সরকার জনগণের কাছে দায়বদ্ধ, জীবনমানে উন্নয়নে কাজ করায় সরকারের প্রধান কাজ, সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত সংসদ, জুলাই নিয়ে পরস্পরকে ঘায়েলের চেষ্টা সরকার ও বিরোধী দলের। 14টি উড়োজাহাজ কিনতে মার্কিন নির্মাতা কোম্পানি বোয়িং এর সাথে বাংলাদেশের বিমানের চুক্তি সই। হাওড়ে দীর্ঘ হচ্ছে কৃষকের হাহাকার, সুনামগঞ্জে 200 কোটি টাকার বোরো ধান ক্ষতির আশঙ্কা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ, তাই জনগণের প্রতিটি সমস্যার সমাধানে, জীবনমানের উন্নয়নে কাজ করায় সরকারের প্রধান কাজ। বৃহস্পতিবার সংসদে সমাপনী ভাষণে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতার বক্তব্যের সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে, শুধু শ্রদ্ধা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো শেষ হয় না বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, যে প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, কর্মসংস্থান হবে, সেটি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। শিক্ষা খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষকে স্বাবলম্বী করতে চায়। বিরোধী দলের গঠনমূলক সমালোচনার প্রশংসা করে তিনি বলেন, একসাথে পথ চললে দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রাইমারি স্কুলের কথা যদি বলি, এবং কাজও শুরু করেছে, আমরা ইনশাআল্লাহ এই সংসদ বা স্কুল ব্যাগ দিব পৃথিবীর প্রতিটি কর্নারে। যেখানেই একজন বাংলাদেশি আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে একটি দৃঢ় প্রত্যাশা, আশা নিয়ে। এই মানুষগুলোর প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, আরেকজনের ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান রেখে নিজের মতামতকে প্রকাশ করতে পারবে। আমরা উভয় পক্ষ আসুন, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা কেউই, এই সংসদের কোনো একজন সদস্য, আমরা শয়নে স্বপ্নে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না। কারণ বর্তমান বাংলাদেশ ৭১-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। ৭১-এ চেতনা বিক্রি করে একটি দল নিঃশেষ হয়ে পালিয়েছে। কেউ যেন আজ জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে না নেয়, সংসদে এমন আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণের জন্য কাজ করতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ, জুলাই সনদকে প্রতারণা দলিলে পরিণত করেছে বিএনপি। অন্যদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিগত 17 বছরের দুর্নীতিতে অর্থনীতি সর্বনিম্ন লেভেলে রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনটিও ছিল সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি তর্কযুদ্ধে মুখর। বক্তব্যের কারিশমায় একে অন্যকে ধরাশায়ী করার পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক দিকে এগিয়ে নেয়ার বিষয়টিও তুলে ধরেন। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে, এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। বরবাদ এ গুলিস্তা के लिए एक ही उल्लू काफी है, तो अभी घर घर बोले जे अगर हर शाख पे उल्लू बैठे है तो अंजाम ए गुलिस्ता क्या होगा। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই।
72-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইশতেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে মানুষ। অর্থমন্ত্রী সংসদকে জানান, বিগত ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি, ঋণের বোঝা আর লুটপাট দেশকে অর্থনীতির শেষ ধাপে নিয়ে গেছে। এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাটেক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? 2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছে আমরা তাই করতে পারছি, রোগেন্সটা তৈরি হয়। সেই রোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতি। এদিন শুরুতে সংসদে পাশ হয় বিশেষ কমিটির সুপারিশকৃত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে বিরোধী দল। দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। গত 17 বছরে শেয়ার বাজার থেকে লুটপাটকৃত অর্থ ফেরতের দাবি সহ বেশ কিছু দাবি ছিল সংসদ সদস্যদের। আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেকে সংখ্যালঘু না ভাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। প্রায় 35,000 কোটি টাকায় যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসেন বলেন, 2035 সালের মধ্যে বিমানের সংখ্যা 47-এ উন্নীত করা হবে, যা বিমানকে লাভজনক ও যাত্রী সহায়ক হতে সহায়তা করবে। আর বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, এর মাধ্যমে বিশ্বের নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে, যার মাধ্যমে বাংলাদেশকে ট্যুরিজম সেক্টরে পরিণত করা হবে। We are moving forward with a clear vision. A strong aviation sector means a strong economy. More flights means more trade, more tourism, and more business, more jobs. It connects Bangladesh to the world and brings the world closer to Bangladesh. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট।
দুপুরে রাজধানী মগবাজারে জামায়াতে ইসলামের প্রধান কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন 11 দলীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি জানান 16 মে রাজশাহী থেকে শুরু হয়ে সবশেষ 25 জুলাই সিলেটের সমাবেশ হবে। আন্দোলন শক্তিশালী করতে জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং বিভিন্ন পেশাজীবী ও সিভিল সোসাইটির সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনাও জানায় 11 দল। এছাড়া আগামী অক্টোবরে রাজধানীতে বৃহৎ মহাসমাবেশ করার ঘোষণাও দিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকার তা ভুলে গেছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নৈরাজ্যের কারণে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভাগীয় সমাবেশ 13 জুন চট্টগ্রামে, 20 জুন আমরা খুলনাতে, 27 জুন আমরা ময়মনসিংহে, 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা। সরকার গঠনের পর মহান মে দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে কাল। সেখানে বর্তমান দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল বেলা 2:30টায় এই মে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। অনুষ্ঠানে বিএনপি নির্বাচনী ইশতেহারের শ্রমিক বান্ধব সকল প্রতিশ্রুতি আবারও তুলে ধরা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। পূর্ব প্রস্তুতির সংবাদ সম্মেলনে এদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিপুল পরিমাণ লোকের সমাগম হবে কাল। দেশ পরিচালনার ক্ষেত্রে শরিয়া আইন নাকি প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, এই বিষয়ে জামায়াতে ইসলামীকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সংসদের জামায়াতে ইসলামীর একজন সদস্য শরিয়া আইনের ভিত্তিতে দেশ পরিচালনার বক্তব্য দেয় দলটির অবস্থান নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদ বহু মতাদর্শের প্রতিনিধিত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, যারা বর্তমানে বৈচিত্র্য মেনে নিতে চায় না, মূলত তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সকল ধর্মীয় মূল্যবোধের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আহ্বান জানান তথ্যমন্ত্রী। জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। সারা দেশে শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস। 8টি ইভেন্ট নিয়ে আগামী 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে এই কর্মসূচি নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় জানাচ্ছেন সজল ছত্রী। চলছে ঘাম ঝরানো অনুশীলন, চোখে মুখে নিজের প্রতিভাকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয়। কিশোর কিশোরীদের এই ক্রীড়া সম্মিলনের সুযোগ করে দিয়েছে নতুন করে স্পোর্টস। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার জনপ্রিয় 8টি ইভেন্ট নিয়ে দেশব্যাপী শুরু হচ্ছে এই বিশেষ ক্রীড়া কর্মসূচি। নাচ, গান, নৃত্য, কিন্তু এখন নতুন করে খেলাধুলা, ক্রীড়া অনেক কিছু অ্যাড হয়েছে, যেখানে আমরা খেলতে পারছি। সাধারণত জুডো, ক্যারাটে এরকম কম্পিটিশন হয় না, ফুটবল ক্রিকেট তো হয়। নতুন করে আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে শ্রমিকের মানুষ, তাই আমরা চাই যে আমরা এরকম খেলতে পারি। 2 তারিখের মধ্যেই আমরা ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করে নিয়ে আসতে পারবো। বাকি সবগুলা ইভেন্টে আমাদের যথাযথ প্রস্তুতি চলছে প্রত্যেকটা উপজেলাতেই। এই তৃণমূল পর্যায় থেকে এবং এই কোমলমতি থেকে অনূর্ধ্ব 12-14 যে সুযোগ করে দিয়েছেন, এখান থেকে কিন্তু প্রতিবার অন্বেষণ ঘটবে। 2 মে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হবে নতুন করে স্পোর্টসের কার্যক্রম। খেলোয়াড় বাছাই হবে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে।
টোটাল 8টি ডিসিপ্লিনের খেলা আমাদের সেই 2 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে আমাদের 10 তারিখ পর্যন্ত আমাদের এই জেলা পর্যায়ের খেলা হবে এবং 13 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমাদের আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন টিমগুলো জাতীয় পর্যায়ে তারা খেলার যোগ্যতা অর্জন করবে। নতুন করির মাধ্যমে এই সিলেট জেলা ক্রীড়াঙ্গনে নতুন একটি মাত্রা যোগ করবে এবং আমাদের ছেলেমেয়েরা অন্যান্য যে বিষয়গুলি আছে মাদক থেকে হোক বা অন্য সময় বাজে কাছ থেকে দূরে থাকবে এবং খেলার দিকে বেশি ঝুঁকবে এবং ইতিমধ্যে ঝুঁকছে বলে আমরা মনে করছি। এটা আমাদের অত্যন্ত খুশির সংবাদ। 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে শুরু হয়। এবার তাতে যোগ হলো খেলাধুলা। ক্রীড়াবিদরা মনে করছেন সারা দেশে শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের টেকসই রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম হবে নতুন করে স্পোর্টস। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। ফুটপাতের হকারদের পুনর্বাসনের লক্ষ্যে পাইলট প্রকল্পের আওতায় ঢাকার 304 জন হকারকে ডিজিটাল পরিচয়পত্র দিয়েছে সিটি কর্পোরেশন। তবে উত্তর সিটি কার্ড বিতরণ অনুষ্ঠানে বাঁধে বিপত্তি। প্রশাসকের বক্তব্যের শেষে শুরু হয় হট্টগোল। কার্ড পাওয়ার পর বিকল্প জায়গায় ব্যবসা না করার ঘোষণা দেন ব্যবসায়ীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। ডিএনসিসি নগর ভবনে 204 জন হকারকে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। কার্ড হাতে পেলেও ডিএনসিসি নির্দেশনা মানতে নারাজ অনেকে। এই সমাধান মানি না। মিরপুর এলাকার প্রধান সড়কের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সরিয়ে নেয়ার কথা বলা হলেও অনুষ্ঠান শেষ হতেই প্রশাসকের বক্তব্যের মাঝেই শুরু হয় বিশৃঙ্খলা। সিস্টেমে জেনে দিব কইতেছে এই সিস্টেমে মানুষ না আগে মরতো, কারণ 2008 সালে আমার এই স্টুডিয়ামে দিছিল, সেইখানে আমি না খাইয়া অনেক কষ্ট করে লাস্টে হাত পাইতা ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থা হয়েছে। যেখানে দিচ্ছে সেখানে আমাদের কাস্টমার নাই, সেখানে হচ্ছে হোপের লোক যাবে। এর আগে হকারদের পুনর্বাসনের পরিকল্পনা তুলে ধরে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এখন থেকে সড়ক থাকবে চাঁদাবাজ মুক্ত। আজকের পর থেকে কেউ চাঁদা দিবে? হ্যাঁ, কেউ নেয় আপনাদের কাছ থেকে? যদি নেয় সেটা আপনাদেরকে আমাদেরকে জানাবেন। আপনারা পত্রপত্রিকায় বিভিন্নভাবে লেখালেখি হয় যে ফুটপাত থেকে চাঁদাবাজি হচ্ছে, অমুক অমুকের নাম আসে। আজও কতটুকু সত্য সেটা আমিও নিজেও সত্যি আমি। একই দিনে 100 জন হকারের হাতে পরিচয়পত্র তুলে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। নির্দিষ্ট ফি দিয়ে এখন থেকে গুলিস্তান এলাকার নির্ধারিত স্থানে ব্যবসা করতে পারবেন পরিচয়পত্র পাওয়া ব্যবসায়ীরা বলে জানিয়েছেন প্রশাসক আব্দুল সালাম। প্রথমে আমরা গুলিস্তানটাকে এই জায়গাটাকে পরিষ্কার করতে চাই। আপনাদের একটা নির্ধারিত জায়গা আমরা দিয়ে দেব, সেই জায়গায় আপনারা বসবেন এবং ওই জায়গাটায় আমরা যতজনকে দেব ততজনই বসতে হবে। আবার আপনি যদি আপনার একটা ভাইরে নিয়ে আসেন বা একটা আত্মীয়রে নিয়ে আসেন, নিজের যদি জায়গা দিতে চান তাহলে তো আপনি শৃঙ্খলাটা ভঙ্গ করবেন। আগামীতে যদি আমারও মেয়রের ভোটটা দেন, দিবেন কিনা? তাহলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ ঢাকা শহরটাকে সুন্দর করে ফেলব। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চিকিৎসা সংক্রান্ত ভুয়া ব্যবস্থাপত্র দাখিলের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার অনুমতি বাতিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সাথে কামরুল ইসলামের আইনজীবীদের এই বিষয়ে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই 15 দিন কামরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। 9 জুন এই মামলায় সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হচ্ছে। চিফ প্রসিকিউটর জানান, কামরুল ইসলামকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য 2টি ভুয়া চিকিৎসাপত্র উপস্থাপন করা হয়েছিল। সেসব চিকিৎসাপত্রের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়েছিল। পরবর্তীতে প্রসিকিউশনের সন্দেহ হলে তারা তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে। শুনানি শেষে এই আদেশ বাতিল করা হয়। জালিয়াতির বিষয়টি প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। তারা যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল যে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্য, তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে। একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে।
তাহলে ২৬ সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। 2 মাস পর আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, তাই মাছ শিকারের সকল প্রস্তুতি সেরে নিয়েছেন জেলেরা। তবে পদ্মা মেঘনার পানিতে দূষণ বেড়ে যাওয়ায় মাছের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। জেলেরা নৌকা মেরামত ও জাল সেলাইয়ের কাজ শেষে অপেক্ষায় আছেন মাছ ধরার। 2 মাস নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীতে। জাটকা সংরক্ষণে পদ্মা, মেঘনার চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল ও শরীয়তপুর নদীতে 2 মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। জেলেরা বলছেন, মাছ ধরা নিষেধাজ্ঞার সময় তারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। সরকারি সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল ছিল বলে অভিযোগ তাদের। অন্যান্য হারা গ্যাস জানলো জাটকাটা ঠিকই ধরে লেগে গেছে, মানে অভিযানের পরে মাছ পাবো কিনা এমন সন্দেহ। নদীর তো মাছ নাই, সরকার অভিযান দিছে, অভিযানের এই উত্তরে এরা মনে করেন না এই বীজ জাল ভর্তি জালের তুন্দরা মাছ ধরে লেগে জায়গা। মাছ পাইলে কি আর মাছের এত দাম থাকতো নি? মাছের বংশ নিস্তারী হয়ে যেতে আছে দিন দিন। এদিকে দূষণ আর অবাধে জাটকা নিধনে ইলিশের ভবিষ্যৎ উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই গবেষক। শতকরা 70 থেকে 80% জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। ইলিশ রক্ষায় কঠোর নজরদারি ও জেলেদের সচেতন অংশগ্রহণ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। শরিয়া ভিত্তিক বীমা সেবা নিয়ে এলো ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সন্ধ্যায় ইবিএল এর প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন দুটি প্রতিষ্ঠানের কর্ণধাররা। এতে ইবিএল এর পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, হেড অফ ইসলামিক ব্যাংকিং এ.কে.এম. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আসিফুর রহমান, পরিচালক মীর মাহফুজুর রহমান, ফুয়াদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান খান সহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। তৃণমূল থেকে জাতীয় দলের পথটা সহজ করতে ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো বদলাচ্ছে বিসিবি। প্রায় 1 দশক পর প্রথম শ্রেণী ক্রিকেটে আবারও ফিরছে হোম অ্যাওয়ে পদ্ধতি। এনসিএল এ প্রতিযোগিতার মান বাড়াতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের আদলে 2টি করে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। শিগগিরই নির্বাচনের তারিখও ঘোষণা করা হবে বলে জানান সভাপতি তামিম ইকবাল। মমিনুর রিপনের রিপোর্ট। জাতীয় দল কেন্দ্রিক পরিকল্পনা থেকে সরে আসছে বিসিবি। ঘরোয়া খেলাধুলায় ক্রিকেটারদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে দায়িত্ব গ্রহণের প্রায় 3 সপ্তাহ পর নতুন সিদ্ধান্তের কথা জানায় বোর্ড সভাপতি। ঘরোয়া টুর্নামেন্টগুলোকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে জাতীয় দলের ক্রিকেটার তৈরির মঞ্চ হিসেবে গড়ে তুলতে চান তামিম। সেকেন্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে আসছে, এই জিনিসটা আমাদের হিস্ট্রিতে খুবই কম। হিস্ট্রিতে কম এই কারণেই বিকজ আমরাই কোনো সময় ওদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি। এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে। ওই জায়গাগুলো আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে শুরু করে দিব। ক্রিকেট পরিচালনার সঙ্গে বিসিবির নির্বাচন আয়োজন করাটাও বড় দায়িত্ব তামিম ইকবাল নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির। রোববারের বোর্ড সভায় নির্বাচনের তারিখ নিয়ে আলোচনার সঙ্গে নিজের অংশগ্রহণের ইচ্ছেটাও জানিয়ে রাখলেন বর্তমান সভাপতি। চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেবো। সেকেন্ডলি, ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবে করে আগাবো। এছাড়া উন্মুক্ত গ্যালারিতে শেড তৈরি ও বিদ্যুৎ সাশ্রয়ে বিসিবির কার্যালয় জুড়ে সোলার বসানোর পরিকল্পনার কথা জানায় ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।